হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আজ আমি তোমাদের নবম শ্রেণীর পাঠ্য একটি নাট্যাংশ রয়েছে, ধীবর বৃত্তান্ত, কালিদাসের রচিত। কালিদাসের রচিত এটা একটা বড় নাটক থেকে এই ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে। যেই নাটকটি থেকে নেওয়া হয়েছে তার নাম হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। কালিদাসের রচিত অভিজ্ঞান শকুন্তলম থেকে কিন্তু এই ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি নেওয়া হয়েছে। এটা কিন্তু অনেক সময় এমসিকিউ প্রশ্নতেও এসে থাকে। আজ আমি তোমাদের ধীবর বৃত্তান্তে যে নাট্যাংশটি রয়েছে সেটার পুরো লাইন ধরে আলোচনা করব, প্রতিটি লাইন ধরে ব্যাখ্যা করব, প্রতিটি শব্দের অর্থ বলে দেব। তোমরা কিন্তু ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকো, স্কিপ করে দেখবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। প্রতিটি লাইন ধরে আমি খুবই সহজ ভাষায় চেষ্টা করব তোমাদের সাথে আলোচনা করার। তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, সমস্তটা জানতে পারবে এবং এই নাট্যাংশ থেকে কোন কোন প্রশ্নগুলো আসতে পারে সেগুলো কিন্তু আমি বইয়ের মধ্যে দাগ দিয়ে দেবো। ধীবর বৃত্তান্ত পড়ার আগে কালিদাস সম্পর্কে একটু তথ্য জেনে নিই। কালিদাস ছিলেন প্রাচীন যুগের ভারতীয় একজন কবি, যিনি সংস্কৃত ভাষায় পণ্ডিত ছিলেন। তিনি প্রথম থেকেই পণ্ডিত ছিলেন না। তিনি বিদুষী স্ত্রী বিদ্যাবতী কর্তৃক অপমানিত হয়ে আত্মহত্যা করতে গেলে দেবী সরস্বতীর বরপ্রাপ্ত হন। তারপর থেকেই ওনার মধ্যে এত বুদ্ধিমত্তা চলে আসে, উনি একজন সংস্কৃত পণ্ডিত হয়ে ওঠেন। আমি আর বলছি না কালিদাস সম্পর্কে, আমরা চলে আসছি নাট্যাংশের মধ্যে। ধীবর বৃত্তান্ত নাটকটি একটা ছোট্টখানি একটা নাটকের অংশ থেকে নেওয়া হয়েছে। সেই নাটকটির নাম হচ্ছে কালিদাসের রচিত অভিজ্ঞান শকুন্তলম। এই অভিজ্ঞান শকুন্তলম থেকেই কিন্তু এই নাট্যাংশটি নেওয়া হয়েছে। এটা কিন্তু একটা পুরো নাটক নয়। আমরা চলো দেখে নিই কী রয়েছে নাটকটির মধ্যে। মহর্ষি কর্ণের তপবনে তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করে রাজা দুষ্মন্ত রাজধানীতে ফিরে গেছেন। আমরা এখানে একজন রাজার নাম পেলাম যার নাম দুষ্মন্ত। অবশ্যই নামটা মনে রাখবেন, কারণ এই নামটা পরীক্ষার ক্ষেত্রে এসে থাকে। কোন রাজা শকুন্তলাকে বিয়ে করেছিলেন? দুষ্মন্ত রাজা। কার তপবন? মহর্ষি কর্ণের তপবন। যখন মহর্ষি কর্ণের ছিলেন না তখন তার অনুপস্থিতিতে শকুন্তলাকে বিয়ে করেছিলেন রাজা দুষ্মন্ত। বিয়ে করে আবার রাজধানীতে ফিরেও চলে গিয়েছেন, কিন্তু দীর্ঘ সময় পরেও কিন্তু শকুন্তলার খোঁজ নিতে কোনো দূত তপবনে এলো না। মানে দীর্ঘ সময় পেরিয়ে গিয়েছে, কিন্তু শকুন্তলার খোঁজ নিতে রাজা কিংবা রাজার কোনো দূত কেউই কিন্তু আসেনি। কার জন্য? শকুন্তলার জন্য, শকুন্তলার খোঁজ নেওয়ার জন্য। স্বামীর চিন্তায় যখন শকুন্তলা অন্যমনা, তখন তপবনে এলেন ঋষি দুর্বাসা। এই নামটা কিন্তু গুরুত্বপূর্ণ। স্বামীর চিন্তায় শকুন্তলা যখন অন্যমনা হয়ে গিয়েছিল, তখন কোন ঋষি সেই আশ্রমে এসেছিল, সেটা তপবনে এসেছিল, সেই নামটা কিন্তু এমসিকিউতে আসে। ঋষি দুর্বাসা হবে। শকুন্তলা তো টের না পাওয়ায় ঋষি অপমানিত বোধ করলেন এবং অভিশাপ দিলেন, যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবেন। এই লাইনটা তোমরা অবশ্যই আন্ডারলাইন করবে। যার চিন্তায় সে মগ্ন সেই ব্যক্তি শকুন্তলাকে ভুলে যাবে। এটা কে অভিশাপ দিয়েছিলেন? এটা ঋষি দুর্বাসা অভিশাপ দিয়েছিল শকুন্তলাকে। শেষ পর্যন্ত সখী প্রিয়ঙ্বদার অনুরোধে ঋষি বললেন যে কোনো নিদর্শন দেখাতে পারলে তবে সাপের প্রভাব কিন্তু দূর হবে। ঋষি যখন পৌঁছেছিলেন তপবনে, তখন কিন্তু শকুন্তলা এতটাই প্রতিচিন্তায় মগ্ন ছিলেন, ঋষির আগমনের টেরও পাননি, তাই ঋষির সেবা করেননি। কিন্তু উনি যেহেতু একজন ঋষি, ওনার ওটা খারাপ লেগেছে যে আমি একটা তপবনে এসেছি, সেখানে আমার কোনো আতিথ্য হয়নি, তার জন্য সে রেগে গিয়ে
শকুন্তলাকে অভিশাপ দিয়েছিলেন, যার চিন্তায় শকুন্তলা মগ্ন, সে কিন্তু শকুন্তলাকে ভুলে যাবে। তারপরে শকুন্তলা সেখানে অনেক সখীরা ছিল, তার মধ্যে এক সখীর আমরা নাম পেয়েছি প্রিয়ংবদা। প্রিয়ংবদার অনুরোধে ঋষি দুর্বাসা বললেন, যদি কোনো নিদর্শন দেখাতে পারে, অর্থাৎ কোনো স্মৃতিচিহ্ন যদি দেখাতে পারে শকুন্তলা, তাহলে কিন্তু তাকে আবার মনে পড়বে, অর্থাৎ শকুন্তলাকে যে ভুলে যাবার অভিশাপ দিয়েছে সেটা দূর হবে, সে সাপের প্রভাব কিন্তু দূর হবে। দুষ্মন্ত রাজধানীর উদ্দেশ্যে বিদায় গ্রহণের সময় শকুন্তলাকে যে আংটি পরিয়ে দিয়েছিলেন, সখীরা মনে করলেন সেই আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। দুষ্মন্ত যখন রাজধানীতে ফিরে যাচ্ছিল তখন শকুন্তলাকে একটা আংটি দিয়ে গিয়েছিল। সেই আংটিটা হচ্ছে তাদের চিহ্ন, মানে দুষ্মন্ত চেনার একটা উপায়। এটা মনে করলো কারা? শকুন্তলা সখীরা। মহর্ষি কর্ণ তীর্থ থেকে ফিরে শকুন্তলাকে পতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। এবারে কিন্তু মহর্ষি কর্ণ চলে এসেছেন, অর্থাৎ ফিরে এসেছেন। কোথা থেকে? তীর্থ থেকে। তীর্থ থেকে ফিরে এসে শকুন্তলাকে তার স্বামীর গৃহে পাঠানোর ব্যবস্থা করছেন। দুষ্মন্ত সমীপে উপস্থিত হলেও তিনি শকুন্তলাকে চিনতেও পারলেন না। দুষ্মন্ত সমীপে অর্থাৎ কাছে শকুন্তলা উপস্থিত রয়েছেন, কিন্তু তাও কিন্তু দুষ্মন্ত রাজা চিনতে পারে না শকুন্তলাকে, কারণ ওই ঋষি দুর্বাসার অভিশাপ কিন্তু লেগে গিয়েছে। এদিকে শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় হাত থেকে খুলে পড়ে গিয়েছে হাতের আংটি। এখানে একটা ভুল হয় তোমাদের যখন প্রশ্ন দেওয়া হয় যে শকুন্তলার হাতের আংটি কখন খুলে পড়ে গিয়েছিল, তখন তোমরা লিখে দাও শচীতীর্থে স্নানের সময়। কিন্তু না, শচীতীর্থে স্নানের পর অঞ্জলি দেওয়ার সময় তার হাতের আংটিটা খুলে পড়ে গিয়েছিল। শকুন্তলা অপমানিত হলেন রাজসভায়। অপমানিত হওয়ারই কথা, কারণ সে কোনো স্মৃতিচিহ্ন দেখাতে পারেনি, অর্থাৎ রাজাও ভুলে গিয়েছে তাকে। তাহলে সে যদি গিয়ে বলে যে আমি তোমার স্ত্রী, অবশ্যই সেটা কেউ মেনে নেবে না। এমনিতে তো রাজা ভুলে গিয়েছে, দুষ্মন্ত রাজা। রাজসভায় অপমানিত হয়ে তাহলে কি করবেন? তিনি ফিরে আসার চেষ্টা, ফিরে আসবে আর কি শকুন্তলা। ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। ধীবর অর্থাৎ জেলে, যারা মাছ ধরে, মাছের ব্যবসা করে, সেই ধীবর আংটিটা কিন্তু পেয়েছে। এই ছিল প্রথমে একটু আমাদের বিষয়বস্তু, মূল নাট্যাংশটি। এরপরে আমাদের নাটকটি শুরু হবে। যেমন একটা নাটক হয়, সংলাপ অনুযায়ী, চরিত্র অনুযায়ী সাজানো। চলো আমরা সেগুলো পড়ি। তারপর নগর রক্ষায় নিযুক্ত রাজশালক এবং পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষের সঙ্গে নিয়ে দুই রক্ষীর প্রবেশ। দুই রক্ষীর কথাটা বলে দিই। দুই রক্ষী হচ্ছে একজন জানুক আর একজন সূচক। এর নামগুলো কিন্তু আমরা পরে পাবো, পরে হয়তো তোমরা বুঝতে পারবে না যে জানুক আর সূচকটা কে, তাই বলে দিলাম জানুক আর সূচক হচ্ছে দুই রক্ষী। আর রাজসভায় রাজার শ্যালক হিসেবে নগর রক্ষায় নিযুক্ত ছিলেন রাজশ্যালক। আর পিছনে হাত বাঁধা অবস্থায় এক পুরুষের সঙ্গে আসছে। পুরুষটা হচ্ছে এখানে ধীবর। তাহলে ধীবরকে পেছনে হাত বেঁধে দিয়েছে রাজশ্যালক, আর ওই সূচক আর জানুক মিলে আসছে কোথায়? রাজসভায়। কেন আসছে আমরা নাটকটা পড়তে পড়তেই জানতে পারবো। চলো। দুই রক্ষী তাড়না করে বলছে, তাড়না করে অর্থাৎ অধৈর্য হয়ে বলছে, ওরে বেটা চোর, বল মণিখচিত রাজার নাম খোদাই করা এই আংটি তুই কোথায় পেলি? মণিখচিত অর্থাৎ হীরা বা মুক্তা, যেটা খুব দামি জিনিস, সেই মণিখচিত হীরার আংটি, যেখানে রাজার নামও লেখা রয়েছে, খোদাই করা অর্থাৎ লেখা রয়েছে, সেই আংটিটা তুই পেলি কোথায়? একজন সাধারণ ধীবরের কাছে এত মূল্যবান আংটি পাওয়া তো মামুলি ব্যাপার নয়। পুরুষ তখন বলছে, পুরুষ মানে ধীবর, এখানে ধীবর চরিত্রটা এখানে পুরুষ সাজিয়ে রেখেছে। পুরুষ ভয় পেয়ে ভয়ের অভিনয় করে বলছে, আপনারা শান্ত হন, আমি এরকম কাজ করিনি। অর্থাৎ এরকম কাজ কোন কাজ? চুরি বলছে আমি করিনি। তখন প্রথম রক্ষী বলছে, তবে কি তোকে সৎ ব্রাহ্মণ বিবেচনা করে রাজা এটা দান করেছেন? সৎ ব্রাহ্মণ অর্থাৎ সৎ একজন ব্রাহ্মণ, একজন খুবই ভালো ব্রাহ্মণ হিসেবে কি তোকে রাজা এটা দান করে দিয়েছে? পুরুষ তখন আবার বলছে, ধীবর আবার বলছে, আপনারা অনুগ্রহ করে শুনুন, আমি একজন জেলে, শুক্রবতারে আমি থাকি।
তাহলে অনুগ্রহ করে শুনুন, এই লাইনটা অবশ্যই দাগ দাও, কারণ এখান থেকে প্রশ্ন আসে কে কাকে অনুগ্রহ করে শুনতে বলছিল বা অনুগ্রহ করে শোনা কি শুনতে বলছিল, এরকম একটা প্রশ্ন আসে। আমি একজন জেলে, শুক্রাবতারে আমি থাকি। শুক্রাবতারে তো মানে শুক্র তীর্থ একটা ঘাটের নাম, সেই ঘাটের কথা কিন্তু এখানে ধীবর উল্লেখ করেছে। তখন দ্বিতীয় রক্ষী বলছে, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞাসা করেছি? বাটপার মানে উল্টো পাল্টা যে কথা বলে, আমি এগুলো লিখেও রেখেছিলাম, মানে সব এই মানেগুলো। বাটপার মানে হচ্ছে যে উল্টো পাল্টা কথা বলে। বলছে আমি কি তোর জাতি, অর্থাৎ জাতির কথা কেন বলেছে? কারণ পুরুষ একটু আগেই বলল আমি এই ঘাটে থাকি, অনুগ্রহ করে আমার কথা শুন, মানে ওর হিস্ট্রিটা বলতে শুরু করছে। তখন দ্বিতীয় রক্ষী আর কি একটু রেগে গিয়ে বলছে যে আমি তোর এত হিস্ট্রি যে জিজ্ঞেস করিনি, যে তুই কোথায় থাকিস না থাকিস, এগুলো আমি জিজ্ঞেস করিনি, তুই কি করিস না করিস, তুই এটা কোথায় পেলিস, সেটা ওদের মূল বক্তব্য হচ্ছে ওটাই, যে ওটা কোথায় পেলো সেটা জানতে চাই তারা। শ্যালক তখন বলছে, সূচক, একে পূর্বাপর সব বলতে দাও, মধ্যে বাধা দিও না। মানে পূর্বাপর মানে আগে পরে সব কথাটা ওকে বলতে দাও, মাঝখানে ওকে বাধা দিও না। দুই রক্ষী তখন বলছে, তা আপনি যা আদেশ করেন, বল কি বলছিলি? পুরুষ তখন আবার বলছে, আমি জাল, বড়শি ইত্যাদি নানা উপায়ে মাছ ধরে সংসার চালাই। শ্যালক তখন একটু হেসেই বলছেন, তাদের জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি। এটা আসলে শ্যালক একটু উপহাস করেই এখানে বলছে ধীবরকে, যে তোর তাহলে পবিত্র দেখছি, বেশ মানে জীবিকা বেশ পবিত্র, যে কোনো চুরি এসব করিস না, নিজে মাছ ধরিস আবার বিক্রি করিস, এভাবে তোর দিন যায়। এটা একটু কি একটু কটাক্ষ করে বলা শ্যালকের। পুরুষ তখন আবার বলছে, শুনুন মহাশয়, এরকম বলবেন না। যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে, বৃত্তি মানে পেশা, যে পেশা নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় অর্থাৎ ঘৃণ্য হলেও কিন্তু তা পরিত্যাগ করা উচিত নয়। বেদজ্ঞ ব্রাহ্মণ স্বভাবে দয়াপরায়ণ হলেও যজ্ঞীয় পশুবদের সময় নির্দয় হয়ে থাকেন। বেদজ্ঞ ব্রাহ্মণ অর্থাৎ যে ব্রাহ্মণ বেদ জানেন, উপনিষদ জানেন, যে ব্রাহ্মণ দয়াপরায়ণ দয়ালু, সেই ব্রাহ্মণও কিন্তু যজ্ঞ যখন হয় তখন পশুকে বধ করতে তারা বাধ্য হয়। পশু বধের সময় তারা নির্দয় হয়ে যায়, তারা কিন্তু একটা পশুর কথা ভাবে না, তখন তারা কি হয়ে যায়, নির্দয় তারা হয়ে যায়, মানে তারা তাদের ওই দয়ালু ভাবটাও ছেড়ে দেয়। তাহলে তাই এখানে মানে ধীবর একটু তাদেরকে বোঝানোর চেষ্টা করছে আর কি, যে আমার বৃত্তিটা নিন্দনীয় হলো, বলছে যার যে বৃত্তি নিয়ে মানুষ জন্মেছে সে বৃত্তিটা যদি তার ঘৃণ্য হয়, ঘৃণা করে, কিন্তু তাও সেটা ছেড়ে দেওয়া কিন্তু উচিত নয়, সেই কাজ করাই আমাদের উচিত। শ্যালক তখন বলছে, তারপর তারপর পুরুষ আবার বলতে শুরু করলো। এবারে পুরুষ বলবে কিভাবে সে আংটিটা পেয়েছে। পুরুষ তখন বলছে, একদিন একটা রুই মাছ যখন আমি খণ্ড খণ্ড করে কাটলাম, তখন সে মাছের পেটের মধ্যে মণিমুক্তার ঝলমলে একটা আংটিটা দেখতে পেলাম। মণিমুক্তা খচিত একটা আংটি সে কিন্তু পেয়েছিল কোথায়? রুই মাছের পেট থেকে। একটা রুই মাছটা অবশ্যই ডাক দাও, এটা প্রত্যেকটা প্রশ্নতেই আসে, সেটা এমসিকিউ এসে কি হইলে কি হোক না কেন, তোমরা এই লাইনটা দাগ দেবে, তবে কিন্তু মানে এখান থেকে অনেক প্রশ্ন হয়ে থাকে। পরে সে আংটিটা বিক্রি করার জন্য যখন লোককে দেখাচ্ছিলাম তখন আপনারা আমায় ধরলেন, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন। এই লাইনটা দাগ দাও, আমি দাগ দিয়ে রেখেছি। দেখো কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। তাহলে এতক্ষণ কিন্তু ধীবর ওনার ঘটনাটা বললেন যে কিভাবে সে একটা আংটিটা পেল। শ্যালক তখন বলছে, জানো এর গা থেকে কাঁচা মাংসের গন্ধ আসছে, এ অবশ্য গোসাপ খাওয়া জেলে হবে। গোসাপ খাওয়া জেলে, গোসাপ মানে চার পা বিশিষ্ট এক সরীসৃপ প্রাণী, মানে তার কথা এখানে বলা হয়েছে, বলছে এ হয়তো গোসাপ খায়, এর গা থেকে একটা কাঁচা মাংসেরও গন্ধ আসছে। আংটি পাবার ব্যাপারে যা বলল তা একেবারে অনুসন্ধান করে দেখতে পায়। বলছে যেটা সে বলেছে আংটি পাবার ব্যাপারে যে কিভাবে আংটিটা সে পেল, সেটা আদৌ সত্য না মিথ্যা সেটা তো অনুসন্ধান করতে হবে, তাই না? কে বলছে? শ্যালক বলছে। সুতরাং রাজবাড়িতেই যায়, রাজবাড়িতে অর্থাৎ রাজার কাছেই তারা যেতে চায়। তখন দুই রক্ষী বলছে, তবে তাই হোক, চল রে গাট কাটা। গাট কাটা মানে বুদ্ধি নেই যার। সবাই এগিয়ে চলল কোথায়? রাজবাড়ি। শ্যালক তখন বলছে, সূচক,
সদর দরজায় সাবধানে এই চোরকে নিয়ে অপেক্ষা কর। ইতিমধ্যে এই আংটি কিভাবে পাওয়া গেল সেসব বিষয় মহারাজকে নিবেদন করে তার আদেশ নিয়ে ফিরছি। শ্যালক যাচ্ছে রাজার কাছে, সূচককে বলছে যে এই যে চোরকে মানে অর্থাৎ ধীবরকে তোরা এই দরজার কাছে দাঁড় করিয়ে রাখ, কীভাবে এই আংটি সে পেল রাজার কাছে গেলেই জানতে পারবো। তারপরে দুই রক্ষী কি বলছে দেখো, আপনি প্রবেশ করুন মহারাজ এ সংবাদ শুনে খুব খুশি হবেন। রাজশ্যালক বেরিয়ে গেলেন, রাজশ্যালক চলে গেল, বলছে ঠিক আছে আপনি যান, মহারাজ মানে এই সংবাদ শুনে খুবই খুশি হবেন। প্রথম রক্ষী তখন বলছে আমাদের প্রভু দেখি বেশি খুব বিলম্ব হচ্ছে, মানে একটু দেরি হচ্ছে আর কি। দ্বিতীয় রক্ষী তখন বলছে আরে বাবা অবসর বুঝে তবে তো রাজার কাছে যাওয়া যায়, মানে রাজা তো সবসময় ফ্রি থাকছেন না, রাজারও তো ব্যস্ত থাকেন, রাজার তো অনেক কাজ থাকে। প্রথম রক্ষী তখন বলছে জানো একে মারার আগে ফুলের মালা পরানো হবে না গাঁথতে হবে, গাঁথতে আমার হাত দুটো একদম কি হচ্ছে নিষ্পিস করছে, মানে ফুলের মালা পরিয়ে যত্ন করে তাকে মারার তারা প্ল্যান করছে, তাদের মারার জন্য হাতগুলো নিষ্পিস করছে। কাকে? জেলেকে দেখিয়ে তারা বলছে। পুরুষ তখন মানে জেলে তখন বলছে মহাশয় বিনা দোষে আমাকে মারবেন না, লাইনটা দাগ দাও, বিনা দোষে আমাকে মারবেন না, এটা কে বলছে? জেলে বলছে। দ্বিতীয় রক্ষী তখন বলছে তাকিয়ে দেখে বলছেন এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন। প্রভু মানে এখানে বোঝানো হচ্ছে শ্যালককে, শ্যালক হচ্ছে কাদের প্রভু? ওই দুই রক্ষীর প্রভু, মানে দুই রক্ষী থেকে উঁচু পোস্টে রয়েছে শ্যালক। বলছে আমাদের মহারাজের হুকুমনামা নিয়ে আসছে, বলছে তার তোকে শুকুনি দিয়ে খাওয়ানো হবে না কুকুর দিয়ে খাওয়ানো হবে দেখি, মানে মানে ওরা ভেবেই নিয়েছে যে জেলে শাস্তি হবে, এবং জেলেকে কীভাবে শাস্তি দেবে সেটাও দেখো কত ভয়ানক একটা শাস্তি, শকুনি দিয়ে খাওয়াবে বা কুকুর দিয়ে খাওয়াবে। রাজশ্যালক তখন প্রবেশ করছে, শ্যালক বলছে সূচক এ জেলেকে ছেড়ে দাও, আংটি পাওয়ার ব্যাপারে এ যা বলেছে তা সবই সত্য বলে প্রমাণিত হয়েছে, যা। উল্টো দিকে ঘুরে গেছে চাকা। সূচক তখন বলছে তা প্রভু যে আদেশ করেন। দ্বিতীয় রক্ষী তখন বলছে এই জেলের জমের বাড়ি থেকে আবার ফিরে এলো। জেলের বাঁধন তখন খুলে দিতে তো বাধ্য, রাজা তো আদেশ দিয়ে দিয়েছে তাকে ছেড়ে দেবার। পুরুষ তখন বলছে প্রভু আজ আমার সংসার চলবে কিভাবে? তখন শ্যালক বলছে মহারাজ আংটির মূল্য সমান পরিমাণ এই অর্থ খুশি হয়ে তোমায় দিয়েছেন, মানে জেলেকে টাকা দিয়েছেন, ওই আংটিটার যতটা মূল্য হবে সেই পরিমাণে। পুরুষ তখন বলছে প্রণাম করে গ্রহণ করে বলছে প্রভু অনুগৃহীত হলাম। এই লাইনটা দাগ দাও, আন্ডারলাইন করো, এটা ইম্পর্টেন্ট লাইন। এ প্রভু আমি অনুগৃহীত হলাম বলছে কে? পুরুষ অর্থাৎ জেলে। সূচক বলছে এ কি যা তা অনুগ্রহ, এই যে শুল থেকে একেবারে হাতির পিঠে চড়িয়ে দেওয়া হলো, শুল মানে মৃত্যুদণ্ড থেকে একেবারে সে একদম হাতির পিঠে উঠে গেল, মানে তাকে আবার ওই আংটির সমান এক মূল্য দেওয়া হচ্ছে। জানক তখন বলছে হুজুর যে পরিমাণ পারিতোষিক দেখছি, পারিতোষিক অর্থাৎ মূল্য, যে পরিমাণ মূল্য তাকে দেওয়া হয়েছে দেখছি তাতেই বোঝা যাচ্ছে যে আংটিটি রাজার খুব প্রিয় ছিল, তাছাড়া তো এত মূল্য মানে এত দাম তো দেবে না কাউকে। শ্যালক তখন বলছে দামি রত্ন বসানো হলেই আংটিটা রাজার কাছে মূল্যবান মনে হয়েছে, এমনটা আমার মনে হয় না। সেই আংটি দেখে রাজার কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে। স্বভাবতই গম্ভীর প্রকৃতির হলেও মুহূর্তের জন্য রাজা বিহ্বলভাবে চেয়ে রইলেন। মানে বলছে দামি জিনিস বসানো রয়েছে বলে যে আংটিটা রাজার প্রিয়, তার জন্যই যে তাকে মূল্য দিয়েছে ফিরে পেয়েছে সেটা নয়, এমন কোনো ব্যাপার আছে, রাজার এমন কোনো প্রিয়জনের কথা মনে পড়েছে আংটিটা দেখে যার জন্য রাজা তাকে এতটা মূল্য দিয়েছে। রাজা একটু গম্ভীরভাবে একটু উদাস মনে চেয়ে রয়েছেন। সূচক তখন বলছে তাহলে আপনি মহারাজের একটা সেবা করলেন বলতে হয়। জানক তখন বলছে তার চেয়ে আর বল, এই জেলে সেবা করলেন। পুরুষ তখন বলছে আবার মানে জেলে বলছে মহাশয় এই পারিতোষিকের অর্ধেক আপনাদের ফুলের দাম হিসেবে দিচ্ছি, লাইনটা আন্ডারলাইন করো, মানে যে পরিমাণ মূল্য তাকে দিয়েছে অর্ধেকটা দিয়ে দিচ্ছে কাদেরকে? ওই দুই রক্ষীকে, মানে সূচককে আর জানককে। কিসের জন্য? ফুলের দাম হিসেবে। তাহলে উল্টো দিকে মানে পুরুষকে জেলেকে মারার জন্য তারা এতটা ব্যস্ত হয়েছিল, এতটা উত্তলা হয়েছিল যে তাকে মেরেই ফেলবে,
তো সেই মানুষটি আবার তাদের কথা ভাবছে, তাদেরকে আবার তার মূল্যটাই ফিরিয়ে দিচ্ছে অর্ধেকটা, সবটা না অর্ধেকটা। তাও এটা কত বড় মন চাই তবে এটা হয়, তাই না? জানুক তখন বলছে, এটা তুমি ঠিকই বলেছ। শ্যালক বলছে, শোনো ধীবর, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু। শ্যালক বলছে যে আমার একজন প্রিয় বন্ধু তুমি। কে? ধীবর। এটা বাংলায় তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। এই ছিল তোমাদের আজকে নাটকটি। যদি নাটকটি ভালো লেগে থাকে, আমার পড়াটা ভালো লেগে থাকে, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটিতে ভালো লাগলে একটি লাইক করে দেবে, আর এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।